এডুইন্সের আজকের এই নতুন ভিডিওতে সকল প্রিয় ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আচ্ছা, আমি আগের ক্লাসে এই যে তোমাদের পাঠ্যাংশের যে প্রবন্ধটা আছে দশম শ্রেণীর হারিয়ে যাওয়া কালি কলম, সেটার প্রথম পার্টটা আমি আলোচনা করে দিয়েছিলাম। এরপর আজকে শুরু করব আমি নেক্সট পার্ট থেকে। আগে আমি শৈলজা নন্দের যে ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল সেই পর্যন্ত কিন্তু আমি আলোচনা করে দিয়েছিলাম। আজকে এর পর থেকে বাকি অংশ শুরু করছি। কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনবো বলে। কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছিলেন উনি ফাউন্টেন পেন কিনবেন বলে। দোকানে জানতে চায় কি কলম, ব্যাস ভ্যাবাচাকা খেয়ে গেলাম। যখন জানতে চাইলেন দোকানে যে কি কলম দেবো, উনি তখন ঘাবড়ে গেলেন। তিনি আউড়ে চলেছেন পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট, কোনটার কি দাম সঙ্গে সঙ্গে তাও তিনি বলতে থাকলেন। এক এক করে উনি ভালো ভালো ফাউন্টেন পেনের নাম বলতে থাকলেন এবং কোনটার কি দাম সেটাও তিনি বলতে থাকলেন। আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা। দোকানদার প্রাবন্ধিকের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলো যে তার খুব একটা সঙ্গতি নেই। তবে হ্যাঁ, সস্তার একটা পাইলট নিয়ে যাও, জাপানি কলম, কিন্তু দারুণ বলে মুখ থেকে খাপটা সরিয়ে ধাঁ করে কলমটা ছুঁড়ে দিলেন টেবিলের একপাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের উপর। অনেকটা সেই আগেকার দিনে খেলা দেখানো হতো, এরকম বিভিন্ন রকম কাঠের বোর্ডে টিপ করে মারা হতো, কারণ ফাউন্টেন পেনের যে মুখগুলো ছিল অনেকটা সুচলো, সেটাকে পরীক্ষা করে খেলা দেখানোর মতন সেই জাপানি পাইলট পেনটা সে ছুঁড়ে মারলো। সার্কাসে খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুঁড়ে দেয়, ঠিক সেরকম ভঙ্গিতে, এই যে যেটা বললাম যে সার্কাসে এরকম ধরনের খেলা দেখানো হতো, একটা লোককে দাঁড় করিয়ে পেছনে একটা কাঠের চাকতি লাগিয়ে দিয়ে ছুরি দিয়ে সেই খেলা দেখানো হতো, ঠিক সেই কায়দায় কলম ছুঁড়ে দোকানদার সেই খেলাটা দেখানোর চেষ্টা করলো। সার্কাসের খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে। আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে দেখালেন, এই দেখো নিব এখনো ঠিক আছে, অত জোরে ছোঁড়ার পরেও, বিদ্ধ হওয়ার পরেও নিব কিন্তু ঠিক আছে। দু এক ছত্র লিখে দেখিয়ে দিলেন। আমি সেদিন সেই জাদু পাইলট নিয়েই ঘরে ফিরেছিলাম। অর্থাৎ প্রাবন্ধিক সেদিন কিন্তু সেই পাইলট পেনটি কিনেই বাড়ি ফিরেছিল। পরে নামি দামি আরো নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসেছে। পরবর্তীকালে আরো ভালো ভালো অনেক ফাউন্টেন পেনই তার হাতে এসেছে, কিন্তু অনেকদিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে। কিন্তু তার কাছে ওই জাপানি পাইলটের ভালো লাগা এতটাই ছিল যে সে ওটা অনেকদিন তার কাছে রেখে দিয়েছিল। ফাউন্টেন পেনের এক বিপদ তার লেখককে নেশাগ্রস্ত করে। অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন, বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন পেন সংগ্রহ, ডজন দুয়েক তো হবেই। পার্কারই ছিল বেশ কয়েক রকম। শৈলজানন্দ বলেছিলেন এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারও ফাউন্টেন পেনের নেশা ছিল। অর্থাৎ বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরও কিন্তু ফাউন্টেন পেনের নেশা ছিল। এরকম বিভিন্ন সাহিত্যিক লেখকদের মধ্যে এই ফাউন্টেন পেন সংগ্রহ করার একটা অত্যন্ত প্রবণতা ছিল। এবং এই যে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কথা বলা হচ্ছে, এই শৈলজানন্দও কিন্তু তার কাছে প্রায় ডজন দুয়েক ফাউন্টেন পেন ছিল। সেই জায়গা থেকে প্রাবন্ধিকেরও কিন্তু সেই ফাউন্টেন পেন সংগ্রহ করার একটা নেশা চেপে যাচ্ছিল। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। আগে ফাউন্টেন পেনের নাম ছিল কি? রিজার্ভার পেন। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু তোমরা মনে রাখবে, কারণ এগুলো সবই ছোট প্রশ্নের মধ্যে আসবে। ওয়াটারম্যান তাকেই অনেক উন্নত করে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন। আমাদের ঝর্ণা কলম, গাঁয়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে। আমি ছিলাম কালি কলমের ভক্ত। প্রাবন্ধিক অত্যন্ত পরিমাণে কালি এবং কলমের ভক্ত ছিলেন। অর্থাৎ দোয়াত আর নিবের কলমেরই উনি বেশি ভক্ত ছিলেন। বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিই শহরে হাই স্কুলে ভর্তি হওয়ার পরে। যখন তিনি গ্রাম থেকে শহরে এসে হাই স্কুলে ভর্তি হন, তখন তিনি গ্রামের সেই বাঁশের কঞ্চি আর সেই দোয়াতের কালি কলম এগুলোকে তিনি বাদ দেন। বাদ দিয়ে আধুনিক পেনের সংগ্রহ করতে শুরু করেন এবং সেই দিয়ে লেখালেখি পড়াশোনা শুরু করেন। কালি বানানো তখন বন্ধ। কাচের দোয়াতে আমরা কালি বানাতাম কালি ট্যাবলেট বা বড়িগুলি দিয়ে। যে দোয়াতটা হতো, কাচের যে দোয়াতটা হতো, সেখানে যে কালি তৈরি হতো, সেখানে কালি তৈরি করা হতো ট্যাবলেট গুলে। লাল নীল দু রকমেরই বড়ি পাওয়া যেত। অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে এবং বোতলে। তৈরি কালিও কিন্তু দোয়াতে বোতলে পাওয়া যেত। তাদের বাহারি সব নাম, কাজল কালি, সুলেখা ইত্যাদি। এই যে দোয়াতের যে কালি,
সেখানে সব নানান রকম বাহারি নাম হতো, সুলেখা, কাজল কালি, বিভিন্ন ধরনের। বিদেশি কালিও পাওয়া যেত, বিদেশি কালিও কিন্তু পাওয়া যেত। তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্যই, এই বিদেশি কালি কিন্তু প্রধানত ফাউন্টেন পেনের জন্যই পাওয়া যেত। নিব এবং হ্যান্ডেলও ছিল রকমারি। এই যে পেনের যে নিব আর হ্যান্ডেল সেটাও ছিল কিন্তু অনেক ধরনের, মানে এত আকর্ষণীয় দেখতে হতো ফাউন্টেন পেন, সবারই মনে হতো তার সংগ্রহে যেন সেটা থাকে। তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্যই। সুচালো মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব, আর যার যেমনটি চাই। সুচালো মুখও হতো, চওড়া মুখও হতো, নিবের কিন্তু নানান রকমের আকৃতি হতো। হ্যাঁ, বিদেশে উন্নত ধরনের নিবও বের হয়েছিল এক সময়, বিদেশে এর থেকেও উন্নত ধরনের নিব কিন্তু বের হয়েছিল। সেসব গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি হতো। ওই যে নিবগুলো তৈরি হতো সেগুলো কিন্তু হয় গরুর শিং না হলে কচ্ছপের খোল কেটে তৈরি হতো, খুব টেকসই। পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা। পালকের কলম হচ্ছে খুব তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়, সেই কারণে এই উন্নত ধরনের ফাউন্টেন পেনের ব্যবস্থা। কখনো বা শিঙের নিবের মুখে বসানো হতো হিরে। ওই যে গরুর শিং কেটে যে নিব তৈরি করা হতো, কখনো কখনো কিন্তু নিবের মুখে হিরেও বসানো হতো। ফাউন্টেন পেনের প্ল্যাটিনাম, সোনা এসব দিয়ে মুড়ে তাকে আরো দামি করা হতো। ফাউন্টেন পেনকে বেশি বেশি দামি করার জন্য সেখানে প্ল্যাটিনাম, সোনা, হিরে নানান রকম জিনিস বসানো হতো। এসব করে রকমারি চেহারার সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমে হারিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমকে। এইরকম ধরনের সুন্দর সুন্দর পেন বাজারে যত বেশি আসতে থাকলো, তো দোয়াত কালিও কিন্তু তত তাড়াতাড়ি চলে যেতে থাকলো, হারিয়ে গেল। আমরা যখন কলেজে পড়ছি তখন বলতে গেলে সব পড়ুয়ার পকেটেই ফাউন্টেন পেন, অর্থাৎ প্রাবন্ধিকরা যখন কলেজে পড়তেন তখন বলতে গেলে সব পড়ুয়ার পকেটেই কিন্তু ফাউন্টেন পেন। কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম সবই উধাও। পুরোনো দিনের যে যা যা কলম বৃত্তান্ত আমি এতক্ষণ ধরে বললাম তা কিন্তু সবই প্রায় উধাও, কারণ আস্তে আস্তে তা আধুনিক সভ্যতার দিকে এগিয়ে আসছে। সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসে আদালতে টেবিল থেকে উধাও জোড়া দোয়াত কলম, সেগুলো সাজিয়ে রাখার আসবাব। ওই যে বললাম বিভিন্ন ভালো ভালো জায়গায়, অফিসে, ডাক্তারের চেম্বারে, লয়ারের ইয়েতে অফিসে, সেসব বিভিন্ন জায়গায় শুধু দোয়াত কালি কলমটাকে সাজানোর হিসাবেই রেখে দেওয়া হতো। কালির আধার, ব্লটিং পেপার সব এমন এক সময় লেখা শুকনো হতো বালি দিয়ে। আগে যদি লেখা যখন দোয়াত কালি কলমে লেখা হতো তার জলদি জলদি শুকানোর জন্য কিন্তু বালি ব্যবহার করা হতো। পরে চলে এলো ব্লটিং পেপার, ওই কালি শুষে নেওয়ার যে পেপারটা তাকে বলা হয় ব্লটিং পেপার। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান, লেখালেখি ছোটখাটো একটা অনুষ্ঠানের পর্যায়ে গিয়ে পড়লো। দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। দোয়াত কিন্তু অনেক রকমের হতে পারে, সেটা যতক্ষণ না দেখবে ততক্ষণ বিশ্বাস করা যাবে না। কাচের, কাঠ গ্লাসের, পোর্সেলিনের, শ্বেত পাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার শিঙের, এমনকি সোনারও বিভিন্ন রকম জিনিস দিয়ে কিন্তু দোয়াত তৈরি হয়। গ্রামে কেউ একটা দুপাশ দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন, বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। গ্রামে কেউ যদি একটা বা দুটো পাশ করতে পারতো, এই ধরো মাধ্যমিক বা 8 পাস, এই ধরনের যে বড় বড় পাশগুলো যদি গ্রামে কেউ করতো, যে বয়স্ক বুড়ো বুড়িরা থাকতো, তারা তাদের আশীর্বাদ করে বলতো তোমার সোনার দোয়াত কলম হোক। সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। শুভ ঠাকুরের কাছে অনেক ধরনের দোয়াতের সংগ্রহ ছিল, বিখ্যাত বিখ্যাত। সেটা যে সোনারও হয়, সোনার দোয়াত কলমও যে হয়, সেটা শুভ ঠাকুরের সেই বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে প্রাবন্ধিক জানতে পেরেছিলেন। সাহিত্য এবং ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে। কোনো কোনো দোয়াতে বিভিন্ন চরিত্রও আঁকা থাকতো। অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, এইসব দোয়াতের কালি দিয়েই না শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন। এই দোয়াত কলম দিয়ে কিন্তু নামকরা যত সাহিত্যিক ঔপন্যাসিক যারা আছেন তারা সব অমর রচনা করেছেন। হায়, কোথায় গেল সেসব দিন, কোথায় চলে গেল সেসব দিন। এখন ফাউন্টেন পেন, ক্রমে তাও বুঝিবা যায় যায়, সেই ফাউন্টেন পেনও কিন্তু আস্তে আস্তে যাওয়ার পর্যায়েতে। এখন
এখন বল পেন বা ডট পেন, এক রোগা লিকলিকে রিফিলে কে কত দূর দৌড়তে পারে তা নিয়ে তার গর্ব। ডট পেনের যে রিফিল সেগুলো রোগা লিকলিকে, সেই কলমেই এখন লেখালেখি, সেই নিয়ে কে কত লিখতে পারে, অর্থাৎ সেই কলমের কত দৌড় তা নিয়েই এখন চলছে। ফাউন্টেন পেনও অবশ্য কম যায় না। একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে দেখছিলাম ওদের তহবিলে নাকি রয়েছে 700 রকমের নিব। একটা বিদেশি বিজ্ঞাপনে ফাউন্টেন পেনের যে নিব, 700 রকমের নিব রয়েছে তাদের কাছে। যারা গান চর্চা করেন তাদের জন্য, যারা শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য, যারা বাহাতে লেখেন তাদের জন্য, এক কথায় সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নিব। এই যে বিদেশি যে তহবিল, যেখানে যে এত রকমের 700 রকমের নিব, তা কিন্তু বিভিন্ন জনেদের জন্য বিভিন্ন রকমের নিব। যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই তৈরি। যন্ত্রযুগ অর্থাৎ এই যে এখন যান্ত্রিক সভ্যতা, এখানে সব রকম সবার দাবি মেটাতেই সে প্রস্তুত। হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করারও ব্যবস্থা তাদের হাতে। একটি কলমের দাম ধার্য হয়েছে 2500 পাউন্ড। এতটাই দামি কলম যে তার দামই ধার্য হয়েছে 2500 পাউন্ড। সে কলমের সোনার অঙ্গ হীরের হৃদয়। সেই কলমে রয়েছে সোনার অঙ্গ, মানে পুরো কলমটা সোনার দিয়ে তৈরি, তাতে হিরে বসানো, ওই জন্য বলা হচ্ছে হীরের হৃদয়। সোনায় গড়া হিরে বসানো জড়োয়া কলমের দাম তো হবেই, দামে বল পয়েন্টও আছে বটে, যে বল পয়েন্টটা লেখা হয় সেটাও দামি। আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে তোমাদের একটা বড় প্রশ্ন আসে। আশ্চর্য, আজ সবই অবলুপ্তির পথে। অথচ আজকের এই আধুনিক যুগে কিন্তু এই এত যে দামি দামি, একটা সময় এত দামি দামি পেন ছিল, এত কিছু ছিল, এত মহামূল্যবান নিব ছিল, সবই কিন্তু আজ অবলুপ্তির পথে। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। কম্পিউটার যে এসছে আধুনিক সভ্যতা, তাদেরকে জাদুঘরে পাঠাবে বলে যেন একদম প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রয়েছে। ফলে আমার মতো আরো কেউ কেউ নিশ্চয় বিপন্ন বোধ করছেন। প্রাবন্ধিকের মতন আরো নিশ্চয়ই এরকম অনেক লোক আছে যাদের খুব খারাপ লাগছে। মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি তাদের হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য, তবে আর কি রইল? যদি হাতের লেখাই না থাকলো, লেখকদের বা যে কোনো মানুষের যদি হাতে লেখা জিনিসটাই না থাকলো, তাহলে আর কি থাকলো? বঙ্কিমচন্দ্র লিখেছেন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে, কলমেরও কি দিন ফুরালো? হতে পারে। বঙ্কিমচন্দ্র বলছেন, একসময় লাঠির প্রচলন ছিল, এখন কিন্তু লাঠি আর দেখাই যায় না, লাঠি তোমার দিন ফুরিয়ে গেছে, তাহলে কি কলমেরও দিন ফুরিয়ে গেল? কিন্তু ইতিহাসের ঠাঁই তার পাকা। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হতো ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। যারা ওস্তাদ কলমবাজ, যারা খুব ভালো কলম দিয়ে লিখতে পারতেন, তাদেরকে বলা হতো ক্যালিগ্রাফিস্ট। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। একসময় মুঘলদের যুগে সেই ক্যালিগ্রাফিস্টদের দুর্দান্ত খাতির ছিল, দুর্দান্ত সম্মানও ছিল। শুধু মুঘল কেন, বিশ্বের সব দরবারেই ছিল। আমাদের এই বাংলা মুলুকেও রাজা জমিদাররা লিপি কুশলীদের গুণী বলে সম্মান করতেন, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। সাধারণ গৃহস্থ লিপিকারদের ডেকে পুঁথি নকল করাতেন। এখন পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়। সমানি সমশীর্ষানি ঘনানি বিরলানি চ, সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। সেই যে লিপিকার যারা লিখতেন, যে পুঁথিগুলো লিখতেন, এখনো দেখলে চোখ জুড়িয়ে যায়। একই মাপের প্রত্যেকটা শব্দ, একটা শব্দ থেকে আরেকটা শব্দ কিন্তু ছোট বড় নয়, যা দেখলে পরে জুড়িয়ে যায়, একদম সমান লেখা, যা দেখলেই আমাদের ভালো লাগবে। সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। এক একজনের যাকে বলে মুক্তোর মতো হস্তাক্ষর, মুক্তোর মতন সুন্দর হাতের লেখা। অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা, অথচ তাদের সামান্য ছিল খুবই যৎ সামান্য। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা। 4 খণ্ড রামায়ণ কপি করেছিলেন, তার জন্য পেয়েছিলেন মাত্র 7 টাকা। কিছু কাপড় আর মিঠাই, সাথে পেয়েছিল কিছু জামা কাপড় আর কিছু মিষ্টি। এক সাহেব লিখে গেছেন, 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখা হতো। 19 শতকে 32,000 লক্ষ অক্ষর লেখানো হতো মাত্র 12 আনায়। 32,000 অক্ষর, অনেকটা 32,000 অক্ষর মানে অনেকটা লেখানো হতো মাত্র 12 আনায়। তবু পুঁথির কত না মাহাত্ম্য, তবু কিন্তু বই বা পুঁথির অনেক গুণ, অনেক মাহাত্ম্য। যাকে ঘিরে লিপিকরদের কত না গর্ব। অনেক পুঁথিরই খবরদার, এই পুঁথি যেন কেউ চুরি না করার চেষ্টা করে, পুঁথি যেন চুরি না হয়ে যায়। কলমকে বলা হতো তলোয়ারের চেয়েও শক্তিধর, এটাও একটা ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটাও তোমরা মার্ক করে রাখো।
ফাউন্টেন পেনও হয়তো আভাসী ইঙ্গিতে তাই বলতে চায়, কেননা অনুষঙ্গ হিসেবে ব্যারেল, কটিজ এসব শব্দ শোনা যায়। এই যে ফাউন্টেন পেনের এই যে ব্যারেল, কটিজ, এগুলো কিন্তু ফাউন্টেন পেন ব্যবহার করতে গিয়ে এই শব্দগুলো সম্পর্কে আমরা পরিচিত হই। কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ কানে পৌঁছায়। অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যি কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে ক্রূর বা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে। অনেক কলম ধরেছে, পালকের কলম ধরেছে, এরকম কিন্তু অনেককেই যুদ্ধ করার জন্য আবার তলোয়ারও হাতে তুলে ধরতে হয়েছে। কলকাতার ইতিহাসে এ ধরনের ডুয়েল বা দ্বৈরথের কাহিনী রয়েছে। কলকাতার ইতিহাসেও কিন্তু এই ধরনের কাহিনী রয়েছে। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে। এত কিছু পরিবর্তনের পরেও যখন দেখা যায় যে কেউ তখনও কলম আঁকড়ে পড়ে রয়েছে, সেই কলম দিয়েই লিখছে, তখন বেশ মনে মনে ভালো লাগে। ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখকই এখনো কলমে লেখেন। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, অন্নদাশঙ্কর রায়। অন্নদাশঙ্কর রায় একমাত্র যিনি টাইপরাইটারে অনেক ধরে ধরে লিখে গেছেন। গত বছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায়ও টাইপরাইটার ধরে লিখছেন। কবি সুভাষ মুখোপাধ্যায়ও কিন্তু বেশ কিছু বছর ধরে টাইপরাইটারেই লিখছেন। অন্যরা প্রায় সবাই লিখছেন কলমে, বাকিরা সবাই কলমেই লিখছে। অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে তারা যে কলমে লিখছে সেটা কিন্তু অবশ্যই ফাউন্টেন পেন বা বল পেনে। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। একমাত্র সত্যজিৎ রায় যিনি কিনা নিবের কলমে লিখতেন। তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি জিনিস ছিল লিপি শিল্প। সত্যজিৎ রায়ের একটা নেশা ছিল, যা হচ্ছে লিপি শিল্প। যেই নেশাটা কিন্তু খুব সুন্দর একটা সুস্থ স্বাভাবিক ভালো নেশা। তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্প কর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব। তার হাতের লেখা ছিল অত্যন্ত সুন্দর, সেই লিপি কুশলতার সঙ্গে অন্যান্য যে শিল্পকর্ম তার সম্পর্ক থাকা কিন্তু অনবদ্য। কে না জানে রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন, তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। অর্থাৎ রবীন্দ্রনাথের যে চিত্রশিল্পী বিশ্বময় দরবারে এত সম্মান পেয়েছিল, তার সূচনা কিন্তু হয়েছিল পাণ্ডুলিপির পাতা থেকে। অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। আনমনে কাটাকাটি করছিল, আনমনে কাটাকাটি করতে করতেই তৈরি হয়ে গেল একটা সাদা কালো ছবির। কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে, কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে, কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর। অর্থাৎ কম্পিউটার তো একটা যন্ত্র, যন্ত্র যেভাবে একটা ছবি আঁকবে, মানুষ যে শিল্পী, তার যে মানবিকতা, তার যে শিল্পী সত্তা, সেই শিল্পী দুটো কি এক হবে? কখনোই কিন্তু নয়। আমি কালি খেকো কলমের ভক্ত বটে। অর্থাৎ প্রাবন্ধিক নিজেকে কালি খেকো কলমের সঙ্গে তুলনা করছেন। তিনি কালির কলমই ব্যবহার করতে ভালোবাসেন, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই। তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই, কেননা ইতিমধ্যেই বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি আমি। অর্থাৎ প্রাবন্ধিকও বল পেনে অল্প বিস্তর লেখালেখি শুরু করেছেন। মনে মনে সেই ফরাসি কবির মতো বলেছি, তুমি সবল আমি দুর্বল। মনে মনে ফরাসি কবির মতন বলছে, তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু। তবু যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা তবে তাই করো, ধরে নাও আমি মৃত। কলমের উদ্দেশ্যে বলছে। হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। একবার কিন্তু নিবের কলমকে খুনির ভূমিকাতেও দেখা গেছে। অসাধারণ লেখক, তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডমরুধর এর স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানতাবশত বুকে ফুটে গিয়ে। সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। অর্থাৎ ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় কিন্তু মারা গিয়েছিলেন তার কলমের যে নিবের খোঁচা বুকে আঘাতপ্রাপ্ত হয়ে, অসাবধানতাবশত কোনো কারণে হয়তো অসাবধান হয়ে গিয়ে তার নিবের কলমটা সেটা বুকে ফুটে গিয়েছিল। সেখান থেকেই কিন্তু ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের মৃত্যু ঘটেছিল। তাই জন্য নিবের কলমকে একবারই খুনির ভূমিকায় দেখা গিয়েছিল। তো তোমাদের এই প্রবন্ধ যে হারিয়ে যাওয়া কালি কলম, এই বিষয়বস্তু আলোচনা পুরো লাইন বাই লাইন ধরে আমি যতটা সম্ভব মানে বুঝিয়ে দিলাম, বোঝানোর চেষ্টা করলাম। এরপরেও যদি তোমাদের আরো এই চ্যাপ্টারের ওপর কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা কমেন্টে আমাকে তা জানিও, আমি পরবর্তী ক্লাসে সেগুলো আলোচনা করে দেবো। তো এখানে কমেন্ট করার জন্য
তোমাদের সবার আগে যেটা করতে হবে, এডুইন্স এর যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করো, আর এডুইন্স এর যে ওয়েবসাইট পেজটা আছে সেটা গিয়ে তোমরা ভিজিট করো। এছাড়া ফেসবুকে যে এডুইন্স এর পেজ রয়েছে সেখানে লাইক, ফলো এবং শেয়ার করে দাও। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.